আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় শত শত শিক্ষক 100 শিক্ষক ক্লাস করাতে যেতে পারছেন না, পরীক্ষা নিতে যেতে পারছেন না। কেন? তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি নিয়ে খোলাখুলি কথা বলেন, স্পষ্টত তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পাশে দাঁড়িয়েছেন। একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই, আর এটা করবে সেটা করবে, সংবিধান সংস্কার করবে, অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই। প্রত্যেকটি মুহূর্তেই এই কমিটির পর কমিটি গঠন করছে, এটা করছে সেটা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো এদের উদ্দেশ্যও নয়। আমি এই জায়গাটিতে দর্শকদের উদ্দেশ্যে, আমার যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আছে, বা আমার ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে আমার ছাত্রলীগের কোনো ভাইকে, বোনকে, বন্ধুকে যদি কোটি টাকাও দেওয়া হয় যে তোমাকে ছাত্র শিবিরের রাজনীতি করতে হবে, ইন ডিসগাইজ, আই ক্যান অ্যাসিওর ইউ, আমার ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আপনি এই পথে নিতে পারবেন। ছাত্রদের কথা যদি বলি, এই সরকার এমন একটি সরকার যারা মবের কাছে আত্মসমর্পণ করে এইচএসসির মতো একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতেও ব্যর্থ হয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা এই সরকারের ব্যর্থতার বলি তো আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে। শেখ হাসিনা সরকার টানা 15 বছর 400 কোটি বই দিয়েছে, বছরের প্রথম দিনে বই উৎসব। এটি তো একটি অসাধারণ একটি রাষ্ট্রীয় সাফল্য। এটি তো আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনা সরকারের সাফল্য, এটির চেয়ে সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশের সাফল্য। আর অথচ আজকে 700 কোটি টাকা ব্যয় বাড়িয়েছে, অথচ আজকে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে আলাপ করছি, বাংলাদেশের বেশিরভাগ জায়গা কিন্তু আনন্দ থেকে বঞ্চিত আছে। একটা ন্যূনতম বই দেওয়ার সক্ষমতা এদের নেই, আর এটা করবে সেটা করবে, সংবিধান সংস্কার করবে, অথচ জনগণের ন্যূনতম ম্যান্ডেট এদের নেই। প্রত্যেকটি মুহূর্তেই এই কমিটির পর কমিটি গঠন করছে, এটা করছে সেটা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যার সমাধান করা কিংবা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করা তো এদের উদ্দেশ্যও নয়। এটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডকে এরা এতটাই এক ধরনের ছেলে খেলার বিষয়ে পরিণত করেছে, কূটনীতিকে এত ধরনের এক ধরনের ছেলের হাতের মোয়ার বিষয়ে পরিণত করেছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টিও কিন্তু একটি ঠুনকো বাস্তবতায় পরিণত হয়েছে। এই সরকারের না থাকতেছে জনগণের সমর্থন, এবং এই সরকারের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতাও থাকছে না। আমাদের নারীরা আজকে, নারীদের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রত্যেকটি মুহূর্তেই খর্ব হচ্ছে। আমাদের মেয়েরা সাবে চ্যাম্পিয়ন হয়ে আমাদের গোটা বাংলাদেশকে আনন্দিত করতো। আজকে কিন্তু বাংলাদেশের ছোট ছোট মেয়েরা তাদের গ্রামে গঞ্জে মফস্বলে সেই খেলার মতো পরিবেশটি কিন্তু থাকছে না। এক ধরনের যে মোরাল পুলিশিং, এটা গোটা বাংলাদেশে আজকে বিরাজ করছে। তো আমরা মনে করি যে এই সরকারের পতন না ঘটিয়ে আসলে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, প্রগতিশীলতা কিংবা তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আসলে সম্ভব নয়। আজকে এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে বাক স্বাধীনতা বলতে আসলে কিছুই অবশিষ্ট নেই। এমন একটি সময় আমরা কথা বলছি যখন দেশে আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট নেই। এমন একটি সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি যখন দেশে শিক্ষার অধিকার বলতে আসলে কিছুই আর অবশিষ্ট নেই। বাঙালি কিন্তু খুব সরল চরিত্রের, বাঙালি খুব উদার মনা একটি জাতি। আমরা বাঙালি খুব আপ্যায়ন পরায়ণ, অতিথি পরায়ণ, মানুষকে কাছে টানার মানসিকতা ধারণ করে। যারা প্রকৃত বাঙালিয়ানা চেতনায় বিশ্বাস করে, বাঙালির সংস্কৃতিতে বিশ্বাস করে, তারা কিন্তু একটু মনটা বড় হয়, হৃদয়টা বড় হয়। তারা যে কাউকে সহজেই বিশ্বাস করে আপন করে নিতে চায়। তো আমরা সেই পলাশী থেকে যদি ঘাটি, একটু ইতিহাসটা ঘেটে দেখি, আমরা মির্জাফরকে দেখেছি, মির্জাফরের শেষ পরিণতিও দেখেছি। আমরা 75-এর মোস্তাককে দেখেছি, আমরা মোস্তাকের পরিণতিও দেখেছি। আমরা এই 24-এ নব্য মির্জাফর, নব্য মোস্তাকদেরও ইতিমধ্যে খুঁজে পেয়েছি, দেখেছি, চিহ্নিত করতে পেরেছি। তারা নিজেরাই আত্মপ্রকাশ করেছেন, তারা বীর দর্পে বলছেন আমরাই এ যুগের মির্জাফর, আমরাই এ যুগের মোস্তাক। তো আসলে আমি এই জায়গাটিতে দর্শকদের উদ্দেশ্যে, আমার যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন আছে, বা আমার ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে, যে আমার ছাত্রলীগের কোনো ভাইকে, বোনকে, বন্ধুকে যদি কোটি টাকাও দেওয়া হয় যে তোমাকে ছাত্র শিবিরের রাজনীতি করতে হবে, ইন ডিসগাইজ, আই ক্যান অ্যাসিওর ইউ, আমার ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে আপনি এই পথে নিতে পারবেন। কেন পারবেন না? দিস ইজ দ্য পাওয়ার অফ মুজিববাদ। পিতা মুজিবের আদর্শ তো আমার হৃদয়ে, আমাকে তো বললেই আমি অন্য আদর্শের ছায়াতলে যেতে পারবো না, যেটি আমি সম্পূর্ণ বিরোধী। তারা যে আদর্শকে ধারণ করে সেটি তো আমার আদর্শের সম্পূর্ণ বিরোধী। এতটা বিরোধিতার একটি জায়গায় এসে ছলনা করে, কপটতার আশ্রয় নিয়ে, চাটুকারিতার আশ্রয় নিয়ে কিভাবে তারা আমার সংগঠনের মধ্যে ছোট 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 খুব ছোট জায়গায় ঢুকে থাকে, এটি তো তাদের প্রতারণা এক প্রকার। দিস টোটালি ফ্রড, 420।
আজকে উপদেষ্টা ফারুকী সাহেবের 840-এর মতো বলতে হয়, প্রকৃত 420 840 তো এরা। সুতরাং আমরা বলতে চাই সামনের দিনেও আমাদেরকে আরো সতর্ক হতে হবে। জাতির পিতা 75-এ এই মোস্তাকদের মতো মানুষদের বিশ্বাস করে ভুল করেছিলেন, এই যুগে আমাদের মধ্যে থেকেও এরা ক্ষতি করার চেষ্টা করেছে। সামনের দিনে অবশ্যই যারা যে পর্যায়ে বাংলা ছাত্রলীগকে নেতৃত্ব দেব, তারা এই বিষয়গুলোকে ব্যাপকভাবে মাথায় রাখতে হবে। এই অনুপ্রবেশের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং কাজ করতে হবে। এখন তো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিকর, বিভ্রান্তিমূলক, অনভিপ্রেত একটি বক্তব্য। আজকে যে মানুষটিকে নিয়ে আপনি স্টুডিওতে কথা বলছেন, জনাব সাদ্দাম হোসেন, সে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসে 28 বছর পরে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ছাত্রলীগকে পছন্দ নাই করতো, তাহলে ডাকসুতে অধিকাংশ পদে, অধিকাংশ কি মোর দ্যান 90% পদে ছাত্রলীগের সমর্থিত প্রার্থীদেরকে কেন ভোট দিয়েছে তারা? নিশ্চয়ই কারণ ছিল, কারণ তারা ছাত্রলীগকে পছন্দ করেছে বলেই তো সেই ভোটটা দিয়েছে। পরবর্তী সময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ছায়াতলে, ছাত্রলীগের সংস্পর্শে, ছাত্রলীগের সাথে থেকেই এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা পড়াশোনায় মনোনিবেশ করেছে, তারা পড়াশোনা করেছে, শিক্ষার একটি সুন্দর পরিবেশ ছাত্রলীগ সবসময় বজায় রেখেছে, শিক্ষার্থী তাদের অধিকার নিয়ে পড়াশোনা করেছে, হলে থেকেছে। কিন্তু আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই পরিবেশ তো নেই। আমার বাংলাদেশ ছাত্রলীগের 2000-এর অধিক নেতাকর্মী আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। এর জবাব আমাকে কে দেবে? আমি এর জবাব চাই। আজকে যারা প্রশাসন পরিচালনা করছেন, আজ হোক কাল হোক, এই জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে যে আমার ভাই, আমার বোন কেন ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। এটা কি পৃথিবীর কোন সভ্য দেশে হতে পারে? ইজ ইট পসিবল? বাংলাদেশের সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার 72-এর যে সংবিধান, সেই সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে শিক্ষা তো একটি মৌলিক অধিকার ভাই। জাতিসংঘ সনদ দেখেন আপনি, UNHCR, শিক্ষা তো একটি বেসিক হিউম্যান রাইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইউ শুড হ্যাভ টু এনশিওর ইট। ইউ ডু নট হ্যাভ এনি রাইট টু ভায়োলেট মাই বেসিক রাইট। আপনাকে এই অধিকার কেউ দেয়নি। আপনি কিসের জোরে, কিসের বলে আমার ছাত্রলীগের ভাইদের বোনদেরকে ক্লাস পরীক্ষা যেতে দিচ্ছেন না? আমাদের বলেন আমরা নিপীড়ন করেছি। কবে, কখন এরকম হয়েছে? আমি তো ব্যক্তিগতভাবে আমি আইন বিভাগের শিক্ষার্থী ছিলাম। আজকে আমার স্যার, আমি স্যারই বলবো, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিখিয়েছেন। এই প্রেক্ষাপটেও যখন একদিন তার কাছে আসিফ নজরুল স্যার সম্পর্কে যে কোনো একটি কথা বলেছি, তিনি বলছেন তোমার ডিপার্টমেন্টের টিচার, ভদ্রতা শিখবা, কারা কি করছে সেটা দেখে নিজেদের পরিবর্তন করো না। ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষকের প্রতি সম্মান থাকতে হবে। শিক্ষক ভালো না খারাপ সেটা ভিন্ন বিষয়, শিক্ষককে শিক্ষক হিসেবে দেখবা। এই যে শেখ হাসিনার শিক্ষা, এই শেখ হাসিনার শিক্ষাটা তো আমরা ধারণ করি। এই স্যার আমাদের ক্লাস করিয়েছেন, তিনি তো বরাবরই বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন। কোনোদিন কি তার সাথে কোনো অসদাচরণ করেছে ছাত্রলীগের ছেলেমেয়েরা? আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়, শত শত শিক্ষক, 100 শিক্ষক ক্লাস করাতে যেতে পারছেন না, পরীক্ষা নিতে যেতে পারছেন না। কেন? তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি নিয়ে খোলাখুলি কথা বলেন, স্পষ্টত তারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির পাশে দাঁড়িয়েছেন। এটাই তাদের অপরাধ। আমার বিভাগে এই যে আজকের তথাকথিত উপদেষ্টা জনাব মাহফুজ আলম, উনি করেছেন, কোনদিন কেউ তাকে ক্লাস করতে বাধা দিয়েছে, পরীক্ষা দিতে বাধা দিয়েছে? এগুলো তো আমাদের শিখানো হয়নি। এই সংগঠন ছাত্রলীগ তো এগুলো কাউকে শিখায় না। বঙ্গবন্ধু কন্যা তার ছাত্রলীগকে এগুলো শিখাননি। বঙ্গবন্ধুর চেতনার ছাত্রলীগ তো এই শিক্ষায় বিশ্বাস করে না। তাহলে আজকে কারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা প্রপাগান্ডা গুলো ছড়াচ্ছে? তারাই ছড়াচ্ছে যারা একদিন ছদ্মবেশে আমাদের মধ্যে থেকে সংগঠনের নানা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, সংগঠনকে বদনাম করার চেষ্টা করেছে, যারা সংগঠনের ভিতরে থেকে বিভিন্নভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সিচুয়েশনকে স্যাবোটেজ করার চেষ্টা করেছে, তারাই তো এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত যে কর্মসূচি, সেটি আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করেছি। কারণ আমাদের এই জবরদখলকারী, এই ফ্যাসিস্ট শোষকদের কাছ থেকে জনগণের ক্ষমতায়ন যদি সুনিশ্চিত করতে হয়, তাহলে এটির বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের কোনো বিকল্প আমাদের সামনে নেই।
জনগণের একটি বিকল্প সংগ্রাম, জনগণের একটি বিকল্প এই অবৈধ সরকারকে উৎখাত করা, জনগণের একটি বিকল্প সেটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করি, বিশেষ করে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে, যে দফাগুলো দেওয়া হয়েছে, দাবিগুলো দেওয়া হয়েছে, এটি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মনের দাবি। বাংলাদেশের মানুষ তাদের নিত্য জীবনে প্রত্যেকটি মুহূর্তে যেসব সংকট মোকাবেলা করছে, যেসব ক্রাইসিসে তারা থাকছে, ছেলেমেয়েরা যেসব সংকটের মুখোমুখি আছে, সেগুলোকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা যে যুগপৎ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি আমরা সেই কর্মসূচিগুলো পালন করে যাচ্ছি। এবং যে অর্থনৈতিক বিষয়টি আপনি শুরুতেই বললেন, তো সার্বিকভাবে আমাদের শেখ হাসিনা আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা সেদিকেই যাচ্ছিলাম। অথচ এই আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে নতুন করে দারিদ্র সীমার আওতায় আরো 1 কোটি মানুষ সেখানে নতুন করে সম্পৃক্ত হয়েছে। সোশ্যাল সেফটি নেটের আওতায় আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কয়েক কোটি মানুষকে এই সামাজিক সুরক্ষা খাতের আওতায় নিয়ে এসেছিলেন। আজকে কিন্তু সবগুলো এই যে রাষ্ট্রীয় কল্যাণধর্মী যে রাষ্ট্র ব্যবস্থা শেখ হাসিনা গড়ে তুলেছিলেন, ওয়েলফেয়ার ইকোনমি যেভাবে তিনি গড়ে তুলেছিলেন, সেটি কিন্তু আজকে এক ধরনের বিপর্যস্ত হয়েছে। টিসিবি কার্ড কিভাবে 40 লক্ষাধিক যারা একেবারে স্বল্প আয় করে তাদের বাতিল করা হয়েছে, সেটি তো আমরা দেখছি। আর যদি বৈশ্বিক ট্র্যাক রেকর্ড আপনি দেখেন, গোটা পৃথিবীতে মূল্যস্ফীতির কথাটাই যদি দেখেন, সেই মূল্যস্ফীতি কখনো 5.96 এর মধ্যেই থেকেছে, অথচ বাংলাদেশে সার্বিক মূল্যস্ফীতি 11.38, খাদ্য মূল্যস্ফীতি সেটা 14 ছুঁই, যেটি বাংলাদেশের ইতিহাসের ট্র্যাক রেকর্ড করেছে। এবং এই সমস্যাগুলো তারা নিরসন না করে তারা করছেটা কি? তারা একদিকে তারা এক এক সময় এক এক ধরনের ঘোষণা দিচ্ছে, কোনো ধরনের পরিকল্পনা নেই। এবং সর্বশেষ আমরা দেখলাম যে ভ্যাট ট্যাক্স সেটি বাড়িয়ে দেওয়া হলো 15% করে, এবং আপনি ফোনে কথা বলবেন সেটি আওতায় আসছে, আপনি বাজারে গিয়ে কোনো কিছু কিনবেন সেটি এই ভ্যাট ট্যাক্সের আওতায় আসছে। তারা এইদিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, জনগণের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা নিচ্ছে, আর বিপরীতে তারা গ্রামীণ ব্যাংকে একেবারে তারা বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ বলে তো আলাদা কিছু নেই, বিচার বিভাগ হচ্ছে এক্সিকিউটিভের একটি এক্সটেনশনে পরিণত হয়েছে। রায় কি হবে না হবে এটি এই যমুনা থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে। এবং সেখানে তারা 666 কোটি টাকা তারা মওকুফ করে দিচ্ছে রাষ্ট্রীয় পাওনা। তারা গ্রামীণ ব্যাংকের টানা 5, জনগণের উপরে তারা 15% ভ্যাট ট্যাক্স দিচ্ছে, আর গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে তারা 5 বছরের কর মুক্তির আওতায় থাকার সুযোগ করে দিচ্ছে। তো আমাদের, এবং বিশেষ করে আমাদের কলকারখানার কথা যদি আপনি দেখেন, বাংলাদেশে তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই। এবং বাংলাদেশে যারা নিরপেক্ষ বিশ্লেষক রয়েছেন এবং যারা হয়তো আওয়ামী লীগ সরকারেরও সমালোচনা করেছেন, তারাও কিন্তু বলছেন যে বাংলাদেশে বিনিয়োগের ন্যূনতম কোনো পরিবেশ নেই, কলকারখানাগুলো অচলাবস্থার মধ্যে রয়েছে। শ্রমিকেরা যেভাবে বিশেষ করে কলকারখানা থেকে চাকরি ছাড়া হয়ে যাচ্ছে, তো বেকারত্ব কিন্তু একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে মানুষ সেখানে সার পাচ্ছে না, এখানে বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। তো প্রত্যেকটি ক্ষেত্রেই একটি রাষ্ট্র ব্যবস্থাকে একটি হজবরল রাষ্ট্র ব্যবস্থার দিকে আসলে নিয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচিটি ঘোষণা দিয়েছে, এটি বাংলাদেশের জনগণের কর্মসূচি। এবং আমরা বিশ্বাস করি যে আজকে 1 তারিখ থেকে লিফলেট, প্রচারপত্র, বিল 1 থেকে 5 তারিখ পর্যন্ত যেটি চলবে, এবং আজকে এই কর্মসূচি সূত্র ধরেই বলি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির প্রতি আমরা সংহতি জানিয়েছি ছাত্র সমাজের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ তার কিছু কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র সমাজের দাবিগুলোকে প্রাধান্য দিয়ে, যেটিতে আমরা বলেছি যে আমাদের ভবিষ্যতে এই আমাদের বিশেষ করে আমাদের জিডিপির 6% যেন শিক্ষা খাতে ব্যয় করা হয়, সে ব্যাপারে যেন জাতীয় ঐক্যমত্য তৈরি হয়, ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এবং আমাদের যে বিশেষ করে কারিগরি কলেজগুলোতে যারা পড়ছে, কারিগরি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ছে, তাদের যেন জব প্লেসমেন্টের সুবিধা হয়, লেখাপড়া শেষ করে এক ধরনের ক্যারিয়ার ফেস্টিভ্যালের মাধ্যমে হয়। আমাদের ছাত্ররা যারা রয়েছে, আমাদের ছাত্ররা যেন স্টুডেন্ট পাস ব্যবহার করে আমাদের গণপরিবহন ব্যবহার করতে পারে। এবং আমরা সবচেয়ে বেশি যেটিতে ফোকাস করেছি, আপনি জানেন যে এই 15 বছরে যতজন না ভেরিফিকেশনের কারণে চাকরি বাতিল হয়েছে, এই ফ্যাসিস্ট ইউনূস 1 BCS তার চেয়ে বেশি, এমনকি শুধুমাত্র রেজাল্ট কিন্তু না, তাদের প্রশিক্ষণ শেষ, ট্রেনিং শেষ, তাদের চাকরি তারা বাতিল করে দিয়েছে। যে কারণে আমরা সুস্পষ্ট হয়ে বলেছি যে এই কেউ যদি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে, তাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত, এমনকি মামলা থাকলেও তো সেটি নানা কারণেই মামলা হতে পারে, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া ব্যতীত সবাইকে ভেরিফিকেশন প্রথাটি আমরা বাতিল করার জন্য আহ্বান জানিয়েছি। এবং আজকে বাংলাদেশে আপনি জানেন যে বিসিএস এর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নম্বর কিন্তু প্রকাশ করা হয় না, সেটি আমরা বলেছি। এবং বিসিএস কে 1 বছরের মধ্যেই, এই যে বিশেষ করে কিছুটা দীর্ঘসূত্রতা হয়েছে, আর এই সরকারের আমলে তো বিশেষ পরীক্ষা বলে কিছু নেই,
তো সেখানে আমরা এই দীর্ঘসূত্রিতা যেন না থাকে, সেই সমস্যাগুলো নিরসন করার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমাদের ছেলেমেয়েদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা, একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান, এডুকেশন লোনের কথা আমরা বলেছি যাতে করে উচ্চশিক্ষা অর্জন করতে পারে। তো এই দাবিগুলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দাবিগুলো রয়েছে, এটির জন্য 1 থেকে 5 তারিখ লিফলেট বিতরণ কর্মসূচি যেটি চলমান রয়েছে, 6 তারিখে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল এবং সমাবেশ রয়েছে, 10 তারিখে আপনি জানেন যে বিক্ষোভ সমাবেশ রয়েছে, 14 তারিখে 16 তারিখে আমাদের অবরোধ, যেটি সড়ক পথ, রেলপথ, নৌপথ অবরোধ রয়েছে এবং 18 তারিখে সর্বাত্মক হরতাল দেওয়া হয়েছে। এবং আমরা আজকে যদি বলি আমাদের আজকের দিনের অভিজ্ঞতা, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি সেটি কিন্তু সাধারণ মানুষ, অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তও নয়, তারা আমরা দেখেছি যে আমাদের কাছে ভিডিও আছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, অনেকে কিন্তু নিজেরা সেটি প্রিন্ট করে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে প্রিন্ট করে সাধারণ মানুষের কাছে নিজেরা প্রচারণা করেছে। অনেক জায়গায় আমরা দেখেছি দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, সেখানে হয়তো এই ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী কিংবা তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু রুখে দাঁড়াচ্ছে। এবং যখন আওয়ামী লীগের বার্তা নিয়ে, শেখ হাসিনার বার্তা নিয়ে মানুষ এই লিফলেট বিতরণ করতে যাচ্ছে, চারপাশে একটি করতাল, চারপাশে একটি উদ্ভাস, চারপাশে একটা আনন্দমুখর পরিবেশ এবং সাধারণ মানুষের যে সমর্থন আসছে, আমরা মনে করি যে এই সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে আছে। সাধারণ মানুষের যে দাবি রয়েছে, মনের কথা রয়েছে, সাধারণ মানুষের যে বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, আওয়ামী লীগের কর্মসূচিতে সেই বেদনাগুলো ফুটে উঠেছে এবং আওয়ামী লীগ একটি পরিষ্কার রোড ম্যাপ দিয়েছে এগুলো সমাধান করে। এবং